বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি মজাদার গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমান। চাকুরির জন্য গাজীপুরে থাকি। আমার গ্রামের বাড়ি খুলনা। আমি বিয়েও করেছি খুলনাতেই। আমি একটা এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। বিয়ে করেছি খুলনা। আমার শ্বশুর গুনমিয়া পেশায় একজন কৃষক হলেও গত 4 বছর ধরে তিনি মালয়েশিয়াতে থাকেন। বিয়ে করেছি প্রায় 7 বছর আগে। আমার এক শালা ও এক শালি আছে। বয়স তাদের বেশি নয়, শালা সবে মাত্র ক্লাস 10-এ পড়ে আর শালি পড়ে ক্লাস 7-এ। বিয়ের পর আমার একটি ছেলের সন্তানও হয়েছে। বউ বাচ্চা নিয়ে আমি গাজীপুরেই থাকি। আমার স্ত্রী অনেক অমায়িক একজন নারী। সংসার, সন্তান আর পরিবার এ নিয়ে তার সারাবেলা কাটে। আজ আপনাদের ব্যতিক্রম একটা ঘটনা বলবো। গত 2 বছর আগের কথা আগেই বলে নেই। আমার শাশুড়ির বয়স 35-এর কাছাকাছি। কিন্তু উনাকে দেখলে এটা মনে হবে না যে উনি 3 সন্তানের জননী। প্রথম বিয়ের 3 থেকে 4 বছর আমি ওনার দিকে কখনো ভালোভাবে তাকাইনি। কিন্তু আমার শ্বশুর মশাই বিদেশ যাওয়ার পর আমি ওনার দিকে একটু ব্যতিক্রম দৃষ্টি দেয়া শুরু করি, এজন্যে যে স্বামী বিদেশে গেলে মহিলারা নাকি অন্য পুরুষের দিকে কিছুটা আসক্ত হয়ে যায়। হোক, মূল ঘটনায় আসা যাক। গত 2 বছর আগে বর্ষাকালে আমি অফিসের কাজে ঢাকা গিয়েছিলাম। অফিসের কাজ শেষ করে জরুরি কাজে আমার গ্রামের বাড়ি খুলনা যাচ্ছিলাম, তখন রাত 8টা বাজে প্রায়। আমার মোবাইলে আমার শাশুড়ির একটি ফোন আসে। রিসিভ করার পর উনি জানতে চাইলেন আমি এখন কোথায়। আমি বললাম, আম্মা আমি তো খুলনার কাছাকাছি, বাড়িতে যাচ্ছি, গাড়িতে আছি। উনি বললেন, বাবা তুমি আমাদের বাড়িতে আসো। তোমার শালা শাকিলের, মানে আমার ছোট শালার শরীর খুব খারাপ, সকালে ডাক্তারের কাছে নিতে হবে। ভাবলাম বাড়িতে তো কেউ নেই, আসলে উনার এ বিপদে আমার থাকা জরুরি। বললাম, ঠিক আছে আম্মা, আমি আসছি। আমার স্ত্রীকে ফোনে ঘটনাটা বললাম এবং বললাম যে তাদের বাড়িতে আসছি, আর মাত্র প্রায় 3 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি। গাড়ি থেকে নেমে রাত প্রায় 9টা বেজে গিয়েছে। বর্ষাকাল, তারপর আবার লোডশেডিং। বাজারে নেমে রিক্সা নিলাম। শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছতে রাত প্রায় 11টা বেজে গিয়েছে। শাশুড়ি আমাকে দেখে অনেক খুশি হয়েছে। ঘরে গিয়ে দেখি আমার শালার 101 ডিগ্রি জ্বর, ঘুমাচ্ছে। আমার শাশুড়ি আমাকে বলল, বাবা তুমি কাপড় চোপড় পাল্টাও, আমি তোমার খাবার দিচ্ছি। শাশুড়ি রান্নাঘরে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে খাটের উপর বসলাম, ততক্ষণে বিদ্যুৎ আসলো। শাশুড়ি খাবার টেবিলে খাবার দিয়ে আমাকে বললেন, বাবা তুমি আসো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আমি দ্রুত গেলাম খাবার ঘরে। শাশুড়ি টেবিলের পাশে দাঁড়ানো, আমি খাওয়া শুরু করলাম। উনি বাসার সবার খবর জিজ্ঞেস করছেন, আমি খাচ্ছি এবং উত্তর দিচ্ছি। হঠাৎ আমার চোখ পড়ল শাশুড়ির দিকে। ওহ মা, এত সুন্দর আমার শাশুড়ি! আগে তো দেখিনি। সবুজ রঙের একটা শাড়ি পরেছেন আজ। হঠাৎ বিদ্যুৎ আবার চলে গেল। আমার শাশুড়ি মোমবাতি জ্বালিয়ে টেবিলে আমার পাশে এসে রাখছেন। পেছন থেকে ওনাকে মনে হলো যেন মধ্যবয়সী এক অপরূপ সুন্দরী নার চেহারার মধ্যে যেন অন্যরকম একটা মায়া আছে। আহা, এত নাদুস নুদুস, একেবারে উপভোগ করার মতো। তাকে দেখেই আমার মাথাটা নষ্ট হতে থাকল। তারপর আমি বললাম, আম্মা কষ্ট করছেন কেন? আমিই তো সব করতে পারব। আপনি ঘুমিয়ে পড়েন, সমস্যা নেই, আমি খাওয়ার পর ঘুমিয়ে যাব, আপনি ঘুমাতে যান। শাশুড়ি মুচকি হাসলেন। না বাবা, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি খাওয়া দাওয়া শেষ করো। আমি তোমার বিছানা রেডি করে দিচ্ছি বলেই শাশুড়ি পাশের রুমে চলে গেলেন। আমার মাথা পুরাই নষ্ট। একদিকে বর্ষার তুমুল বৃষ্টি শুরু হয়েছে, আরেকদিকে আমার মনে উতালপাতাল ঢেউ বয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। যাক, খাওয়া দাওয়া শেষ করলাম, বিদ্যুৎ আবার আসলো। খাওয়া শেষ করে পাশের রুমে গিয়ে দেখি শাশুড়ি আমার বিছানা ঝাড়ছেন। পিছনটা এমনভাবে আছে যে মনে হচ্ছে অনেক, কিন্তু পারছি না আম্মা। তো নিজেকে সর্বাত্মক কন্ট্রোল করার চেষ্টা করলাম, এর মধ্যে বিদ্যুৎ আবার চলে গেল। কারেন্টের জ্বালায় আর পারলাম না। এই যায় এই আসে বলেই উনি খাট থেকে নামছেন মোমবাতির খোঁজে। হঠাৎ অন্ধকারে আমার সাথে ওনার ভিন্ন রকম কিছু হয়ে যায়। আহা, কি ঘ্রাণ, মনে হয় বিদেশি সেন্ট দিয়েছে, আমার নাকে সুটসুটি দিতে লাগল। উনি পাশের রুমে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আনলেন, বিছানা রেডি করে দিলেন। রাত প্রায় তখন 12:30 বাজে। তারপর উনি আমাকে বললেন, বাবা এখন তুমি ঘুমাও, আমি পাশের রুমে আছি।
কিছু দরকার হলে আমাকে ডেকো বলেই উনি চলে গেলেন। আমি বিছানায় শুয়ে পড়লাম। মাথা আবারও নষ্ট হয়েছে। খুব ইচ্ছে করছে এই বৃষ্টির রাতে ওনাকে ইচ্ছেমতো কিছু একটা করার বাট মনে মনে অনেক সংখ্যায় আছি। তাছাড়া উনিও তো অনেক দিনের উপোস বোঝা যাচ্ছে। খানিকক্ষণ পর বৃষ্টি আরও বেড়ে গেল। আমি অনেক চিন্তা করছি যে কিভাবে ওনাকে আরও একবার কাছে থেকে দেখতে পারি। আহা, বসে বসে যদি ওনার সাথে সারারাত কথা বলতে পারতাম। দেখতে শ্যামলা কালো কিন্তু অনেক সুন্দর লাগছে। মাথায় একের পর এক বুদ্ধি আনতে শুরু করলাম। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললাম যেভাবেই হোক ওনাকে আমার চাই, একটু শান্তি দরকার। এই রুম থেকে আস্তে আস্তে ডাকতে লাগলাম। আম্মা কি ঘুমিয়ে গেছেন? আমার শাশুড়ি মা বলল, না বাবা, এখনও তো ঘুমায়নি। কেন, তোমার কিছু লাগবে? আমি বললাম, আম্মা মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, টাইগার বাম আছে? হ্যাঁ বাবা আছে, আমি নিয়ে আসছি। আহা, যেভাবেই হোক শাশুড়িকে আমার বশ করতেই হবে। মনে মনে ভাবলাম সুযোগটা হাতছাড়া করা যাবে না। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলল, বাবা তুমি এতক্ষণ কেন বলনি যে তোমার মাথা ব্যথা? আগেই তো মালিশ করে দিতাম বলে উনি মালিশ করার জন্যে আমার রুমে এসে মশারিটা একটু সরিয়ে আমার খাটের কোনায় বসলেন। তারপর বললেন, দেখি বাবা মাথাটা সামনে আনো, আমি মালিশ করে দিচ্ছি। আমি বললাম, না আম্মা, আমিই দিতে পারব। কি বলো, আমি তো তোমার মা। তোমার মাথার হাত দিলে কি সমস্যা আছে? আমি বললাম, না না আম্মা, আমি এটা বলতে চাইনি। আপনি কেন কষ্ট করতে যাবেন? তারপর উনি আমার বালিশের পাশে বসে আমার মাথায় মলম দিতে শুরু করলেন। উনি কিছুক্ষণ মলম দেওয়ার পর আমার এত ভালো লাগলো, মনে হলো আমি স্বর্গে আছি। বেশ কিছুক্ষণ মালিশ করার পর আমি ঘুমানোর ভান করলাম। আবার উনি যখন উঠে যেতে চাইলেন তখন আবার এমন ভান করছি যে আমার মাথার কোনো উপকারই হয়নি। এভাবে কিছুক্ষণ চলার পর দেখলাম আমার শাশুড়ি মার ঘুম পাচ্ছে। উনি আমার বালিশের পাশেই হঠাৎ ঘুমিয়ে পড়লেন। আমার এবার সকল স্বপ্ন পূরণ হতে চলল। আমিও ঘুমের ভান ধরলাম। কিছুক্ষণ ভান ধরে অন্ধকারে কিছুটা সামলে রাখলাম, যদিও মনে তখন অন্যরকম উতালপাতাল করছে। খুব ইচ্ছে করছে অন্য কিছু করার, যে কাজটা করলে মনে তৃপ্তি পাই। তারপরও কেন জানি একটু একটু ভয় করছে, আর মনে মনে ভাবছি এ সুযোগ হয়তো বারবার আসবে না, এখনই কাজে লেগে পড়ার সুবর্ণ সুযোগ। ঘুমের ভান করে আমি তার সাথে অন্যরকম কিছু করার চেষ্টা করলাম। উনি তো প্রচণ্ড ঘুমে মগ্ন। একটু একটু করে আমার তো আগুন জ্বলে উঠতে লাগল। আমি আস্তে আস্তে ওনার কাছে আসতে লাগলাম। অনেক আস্তে আস্তে, যেন টের না পায়। খুব সাবধানের সাথে যখন কিছু করার চেষ্টা করছি তখন আমার মনের ভিতরে আরও ভয় কাজ করছে। মনে মনে ভাবছি যদি আমার শাশুড়ি মা টের পেয়ে যায় তাহলে তো আমি অনেক লজ্জা পেয়ে যাব। আমি তখনও আমার শাশুড়ির সৌন্দর্য মন ভরে দেখতে লাগলাম আর আরও একটু একটু করে ফ্রি হতে লাগলাম। আর তিনি প্রচণ্ড ঘুমের ঘোরে আমার আরও কাছাকাছি চলে এলেন। মনে হচ্ছে পুরোপুরি ঘুমেই আছে। উনি আমার উল্টো দিকে শুয়ে আছেন আর আমি একটু পরেই মনে হলো যেন অন্যরকম একটা শান্তি। আমি আস্তে আস্তে আবার উনার আরও কাছে গেলাম। আমিও ঘুমের ভান করে অচেতন অবস্থায় উনার সাথে অন্যরকম একটা ইমেজ পেতে লাগলাম আর মনের ভিতর থেকে আস্তে আস্তে ভয়গুলো দূর হতে লাগল। এক পর্যায়ে ঘুমের গড়ে আরও বেশি এলোপাতারি হতে লাগল। হঠাৎ উনি টের পেয়ে উঠে বসতে চাইলেন। আমি তখন আরও ঘুমের ভান ধরলাম। ওমা, একটু পর দেখি আমার শাশুড়ি মাও আমার সাথে এরকম আচরণ করছে। তখনও আমি ঘুমের ভান ধরে রইলাম। যখন দেখলাম আমার শাশুড়ি মার অবস্থা আরও বেশি খারাপ হতে লাগল তখন আমি আর চুপ করে থাকতে পারলাম না। কিছুক্ষণের জন্য ভুল গেলাম আমাদের দুনিয়াবির সম্পর্ক। তখন আমার কাছে মনে হলো আমি আর উনি মনে হয় স্বপ্নে কোনো এক সুখের রাজ্যে হারিয়ে গিয়েছি। এইভাবে প্রায় সেই রাতে 4 বার অপ্রত্যাশিত কিছু হওয়ার পর আমরা উভয়েই ক্লান্ত হয়ে পড়লাম। দুজনেই চরম শান্তির ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে যখন আমার অবস্থা স্বাভাবিক মনে হলো না তখন বুঝতে পারলাম রাতে হয়তো আমার সাথে কিছু হয়েছে। তাই ঘুম থেকে উঠে উনার রুমে যেতেই উনি খানিকটা লজ্জা পেলেন। আমিও রুম থেকে বের হয়ে তখন একটু একা একা চিন্তা করতে লাগলাম। আর আমার নিজের কাছেই খারাপ লেগেছিল। ভুল বুঝতে পেরে পেরে আমি আমার শাশুড়ি মার কাছে ক্ষমা চাইতে লাগলাম। তারপর শাশুড়ি মা আমাকে বলল, বাবা তুমি চাইলে সারা জীবন আমার সাথে এভাবে ফ্রি থাকতে পারবা, এতে আমার কোনো সমস্যা নাই। আসলে তোমার সুর অনেক দিন ধরে বাড়িতে থাকে না, আমারও একটু আধটু মন চায়। এই বলে শাশুড়িমা রুমে চলে গেল। একটু পরেই আমার শালীরাও এসে হাজির। তখন আমি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করলাম। আমার শালা এখন আর ততটা অসুস্থ নয়। শালী ও তারা স্কুলে চলে গিয়েছে। শাশুড়িমা পাশের রুমে যাচ্ছে, উনি গোসল করে পবিত্র হয়ে এসেছেন।
গোসল করে এসে আমাদেরকে নাস্তা বানিয়ে দিলেন। আমি নাস্তা করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ঠিক এমন সময় আমার শাশুড়িমা আমাকে বলল, বাবা সোহাগ, আবার যখনই তোমার মধু খেতে মন চায় আমাদের বাড়িতে চলে এসো। আমি তখন শাশুড়িমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। তারপর থেকে আমার আর শাশুড়িমার প্রায় চলত এক অলৌকিক চন্দ্রলীলা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাপোর্ট করবা। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।